দেখো বাকি কোশ্চেনগুলো সলভ করিয়ে দিলে ভালো হতো স্যার, অবশ্যই সলভ করিয়ে দেবো, ওটা কালকে অথবা পরশুদিন সলভ করিয়ে দেবো। ওকে, ক্লাসটা আগে নিয়ে নিই আজকের ক্লাসগুলো। দেখো এর আগের দিন আমরা করেছিলাম যে প্রজেক্টাইল মোশন সম্পর্কে। সেই প্রজেক্টাইল মোশন কি করেছিলাম আমরা এর আগের দিন, অর্থাৎ যেদিন ক্লাস ছিল প্রথম বক্তব্য, সেখানে কি করেছিলাম সেটা লাস্ট করেছিলাম আমরা, যে প্রাসের স্মরণ করেছিলাম। কি করেছিলাম? প্রাসের স্মরণ করেছিলাম, তাই না? প্রাসের স্মরণ করেছিলাম। আজকের ডেট হচ্ছে 4, তাই তো? 4/2/25। চলো, দেখতে পাচ্ছ প্রত্যেকের স্ক্রিন? তাহলে সেখানে প্রাসের সমীকরণ করেছিলাম, সেখানে একটা অঙ্ক করিয়েছিলাম। আজকে নতুন একটা টপিক, মানে নতুন একটা টপিকই করাচ্ছি প্রাসের গতির ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রাসের সর্বাধিক উচ্চতা। ধরো এর আগের দিন করেছিলাম, ধরো সাপোজ কোন একটা বস্তুকে থিটা কোণে কি করা হলো? প্রক্ষেপ করা হলো। কি করা হলো? প্রক্ষেপ করা হলো। তাহলে বস্তুটা কি হলো? এই ট্রাজেক্টরি কি করবে? অধিবৃত্তাকার ট্রাজেক্টরি পথ অবলম্বন করবে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, এই যে সর্বোচ্চ বিন্দু, এই সর্বোচ্চ উচ্চতা, এই যে উচ্চতার সেটার মান কত হবে সেটা জিজ্ঞেস করছে। ওকে, তাহলে দেখো এই সর্বোচ্চ বিন্দুতে যখন বস্তুটা পৌঁছায়, সেই সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর সময় বস্তুটার বৈশিষ্ট্য কি থাকে? এই বস্তুটার যে অন্তিম বেগ, এই সর্বোচ্চ বিন্দুতে যে বস্তুর বেগ থাকে সেটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে আমরা দেখো একটা জিনিস, এখানে উচ্চ মানে এস আছে, অর্থাৎ এখানে ডিস্টেন্স আছে, এখানে গ্র্যাভিটি আছে, এখানে প্রাথমিক বেগ ছিল কত? ইউ। তাহলে প্রাথমিক বেগ ছিল, তাহলে এখানে কোন সূত্র খাটবে? এখানে খাটবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে দেখো আমরা অ্যাপ্লাই করছি এখানে। তাহলে এখানে দেখো, এখানে সর্বোচ্চ মানে অর্থাৎ অন্তিম 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 বেগ মানে এখানে হচ্ছে সর্বোচ্চ বেগ, মানে হচ্ছে সর্বোচ্চ স্থানে, সর্বোচ্চ বেগ বলাটা ভুল হবে, সর্বোচ্চ স্থানে যে বেগ হচ্ছে সেটা, তাই না? আর এই যে ইউ হচ্ছে কি? ইউ হচ্ছে উলম্ব বরাবর যে বেগ হচ্ছে সেটাকে ইউ ওয়াই দ্বারা প্রকাশ করছে, তাহলে ইউ ওয়াই তার হোল স্কয়ার হবে। আর এটা কত হবে? -2g। কি কত হবে? এস কে রিপ্রেজেন্ট করছে এইচ দ্বারা। তাহলে আসছে আমাদের 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু ইউ ওয়াই, মানে হচ্ছে কত? ইউ সাইন থিটা। কত হবে? ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার। আর এটা কত হবে? 2gh হবে। কত হবে? 2gh। তাহলে আমাদের 2gh ইকুয়াল টু কত আসছে? 2gh ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি আসছে। কি আসছে? জি আসছে, সরি জি বলছি, জি আসবে না, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এইচ ইকুয়াল টু কি আসবে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর এই 2gটা নিচে চলে গেল, তাহলে কত আসছে? এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ওকে, তাহলে এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। তাহলে পরীক্ষার ক্ষেত্রে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো আগে জানতে হবে, ভালো করে বুঝে। তাহলে আমাদের কোনো একটি বস্তু যদি থিটা কোণে নিক্ষেপ করা হয়, তাহলে তার প্রাথমিক বেগ যদি ইউ থাকে, অর্থাৎ ইউ বেগে ছোড়া হয়, তাহলে সর্বোচ্চ উচ্চতা কত হবে? সর্বোচ্চ উচ্চতা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এখানে যদি ম্যাথ দেওয়া হয় কোনো একটি বস্তুর প্রাথমিক বেগ, ধরো প্রাথমিক বেগ যদি আমাদের 5 মিটার পার সেকেন্ড, ওকে, এবং থিটা অর্থাৎ প্রক্ষেপ কোণ যদি, ভালো করে বুঝে, প্রক্ষেপ কোণ যদি 30 ডিগ্রি হয়, কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি হয়, তাহলে সর্বোচ্চ উচ্চতা কত হবে? মানে প্রাসের সর্বাধিক উচ্চতা কত হবে? এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে 5 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে সাইন 30 ডিগ্রি, তাই না, তার হোল স্কোয়ার বাই কত হবে? 2 ইন্টু জি, এখানে 10 ধরে নিই জি এর মান। ওকে, তাহলে দেখো 5 মানে 25 ইন্টু সাইন হাফ মানে 30 ডিগ্রি মানে হাফ, তার হোল স্কোয়ার বাই 2 ইন্টু 10, তাহলে কত হচ্ছে? 25 ইন্টু 1/4 বাই কত? 2 ইন্টু 10, কাটাকুটি করো, 5 5 25, 5 দোকানে 10, তাহলে কত হচ্ছে? 5/16 আসবে। কত আসবে? 5/16 কি আসবে? মিটার আসবে। কত আসবে? 5/16 মিটার। স্যার সাইন থিটা কেন হলো? এর আগের দিন আমরা করেছিলাম যে উলম্ব বরাবর আমাদের কি থাকবে? উলম্ব বরাবর আমাদের বেগ হচ্ছে ইউ ওয়াই, আর এই বরাবর হচ্ছে কত? এই বরাবর হচ্ছে ইউ এক্স।
তাহলে এই বরাবর হচ্ছে ইউ কস থিটা, কি হবে ইউ কস থিটা, এই বরাবর কি হবে ইউ সাইন থিটা। যেহেতু কোনো একটি বস্তু যদি এই দিকে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে ইউ কস থিটা হবে, কিন্তু যখন ঊর্ধ্বমুখী উঠছে তখন তার কোন বেগটা নেব, তার উলম্ব বেগটা নেব, কি নেব উলম্ব বেগের মানে উলম্ব দিকে বরাবর যে উপাংশ থাকবে সেটা নেব। ওকে, তাহলে এক্ষেত্রে এই অ্যান্সার ক্যালকুলেশন ঠিক আছে। যদি ক্যালকুলেশন যদি ভুল হয় কোনো জায়গায় তোমরা একটু কারেক্ট করে নিও। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় কোশ্চেন কি আসবে, পরীক্ষায় কোশ্চেন আসবে, দেখো ধরো একটা কোশ্চেন দিচ্ছি আমি তোমাদের। কোশ্চেন কি বলছে যে দুটি বস্তু কণা, ভালো করে বুঝবে, দুটি বস্তু কণা পেনটা অন্য চেঞ্জ করি, দুটি বস্তু কণা কি একই বেগে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, কত 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণে প্রক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতার অনুপাত কত হবে, সর্বোচ্চ উচ্চতা অনুপাত কত হবে, অনুপাত কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। এখন তাহলে কি ধরো এই একটা বস্তু, একটা ফ্রেম বলতে পারি, এখানে একটা বস্তু ইউ বেগ, এই একটা ছোড়া হলো কোণ কত 30 ডিগ্রি, আর একটা হচ্ছে বস্তু মানে ওই একই বস্তু যদি আমরা বা অন্য একটা বস্তু বলি, দুটো বস্তু কথা বলা হয়েছে, এটা ইউ বেগে ছোড়া হলো এবং সেটা কোণ কত, সেটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, কত ডিগ্রি 60 ডিগ্রি, কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এদের যে এইটা হচ্ছে H1 আর এটা যে হচ্ছে কত H2, কত H2, এই H1:H2 এর মান কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে H1:H2 এর মান কত হবে সেটা বার করতে বলেছে কোশ্চেনে। ক্লিয়ার? তাহলে বার করে প্রত্যেককে কত হবে, কথা বলো প্রত্যেকে কমেন্টে বলো। তাহলে H1:H এর মান কত হবে, H1:H2 এর মান কত হবে প্রত্যেকে বলো। দেখো বলতে পারবে কেউ? বলো কত হবে H1:H2 এর মান কত হবে? সুশোভন বলছে 1:3, বাকিরা বলো। তাজি রুন্নেসা খাতুন 1:3, তারপর বলো বাকিরা বলো। দেখো তাহলে আমরা করছি, হ্যাঁ আমরা কি জানি H ইকুয়াল টু কি জানি, H ইকুয়াল টু জানি ইউ স্কোয়ার, একটু আগে করলাম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই কত 2g। যেহেতু দেখো প্রাথমিক বেগ অর্থাৎ ইউ কি হচ্ছে ফিক্সড, তাই না, দুটোর ক্ষেত্রে কি হচ্ছে কনস্ট্যান্ট, মানে দুটোর ক্ষেত্রে একই, আর জি হচ্ছে এনে ফিক্সড করে দিলাম, তাহলে ফিক্সড। ওকে, তাহলে আমাদের এইচ প্রপোর্শনাল টু কি বলতে পারি, এইচ প্রপোর্শনাল টু সাইন স্কোয়ার থিটা। তাহলে H1 বাই H2 ইকুয়াল টু কি হবে সাইন স্কোয়ার থিটা 1 বাই সাইন স্কোয়ার, ভেরি গুড, ইকুয়াল থিটা 2। তাহলে সাইন 30 ডিগ্রি, তাই না, স্কোয়ার, আর এখানে সাইন স্কোয়ার 60 ডিগ্রি, তাই তো। তাহলে এখানে মান কত 1/2 তার হোল স্কোয়ার, এটা কত হবে √3/2 তার হোল স্কোয়ার। তাহলে আসছে কত 1/4, এটা আসছে 3/4, 4 নিচে কেটে গেল, তাহলে 1/3। তাহলে H1/H2 সমান কত 1/3। তাহলে কি করছে H1:H2 ইকুয়াল টু 1:3। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত 1:3। ক্লিয়ার? বুঝতে পারছো প্রত্যেককে? তাহলে এক্ষেত্রে এই টাইপের অনুপাত দেবে, তাহলে বিভিন্ন কোণ দিয়ে দিতে পারে তোমাকে, মানে অ্যাঙ্গেল দিয়ে দিতে পারে তোমাকে, বেগ দিয়ে দিতে পারে, কি বলেন, বুঝতে পেরেছো, বিভিন্ন কন্ডিশন দিতে পারে তোমাকে। তাহলে দেখো আর একটা অঙ্ক আছে তোমাদের এখান থেকে, কোশ্চেন দেখো প্রত্যেককে ভালো করে বুঝবে। কোশ্চেন নাম্বার 2, দুটি বস্তু কোণা একই ভূমির সাপেক্ষে, লেখো ভূমির সাপেক্ষে একই প্রক্ষেপ কোণে ইউ এবং 4u বেগে, প্রাথমিক বেগে, ওকে, প্রাথমিক
বেগে প্রক্ষেপ করলে তাদের সর্বোচ্চ উচ্চতার অনুপাত কত হবে? সর্বোচ্চ উচ্চতার অনুপাত কত হবে? এটা কোশ্চেন। ওকে, তাহলে দেখো দুটি বস্তু কণার ভূমির সাপেক্ষে একই প্রক্ষেপ কোণ উৎপন্ন করছে। কি করছে? একই প্রক্ষেপ কোণ উৎপন্ন করছে। তাহলে দেখো এই একটা বস্তু এইভাবে হচ্ছে, আর একটা বস্তুর এটার বেগ হচ্ছে কত? ইউ থিটা। আর একটা বস্তু কণা কি করছে? একই প্রক্ষেপ কোণে যদি কি হয়? 4 ইউ হয়। কত হয়? 4 ইউ হয়। কত হচ্ছে? 4 ইউ। তাহলে বক্তব্য হচ্ছে দুই ক্ষেত্রে যে উচ্চতা হবে সর্বোচ্চ, তাদের অনুপাত কত হবে বলো? ইকুয়াল। ভেরি গুড। বলো প্রত্যেকে কত হবে? সর্বোচ্চ উচ্চতার অনুপাত কত হবে? এক্ষেত্রে H1:H2 বার করতে হবে। কি বার করতে হবে? H1:H2 বার করতে হবে। ভেরি গুড মনীষা। ওকে, তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি প্রত্যেকে বলো। তাও দেখছি আমি, বাকিরা বলো। চলো আমি করিয়ে দিচ্ছি। দেখো তাহলে দেখো আমরা কি পেয়েছি? H=u² sin² θ/2g। যেহেতু থিটা কি বলছে? কনস্ট্যান্ট মান, দুই ক্ষেত্রে কনস্ট্যান্ট আমরা ধরি, বা থিটা ইকুয়াল টু বলেছে দুই ক্ষেত্রে, আমি থিটা ধরে দিলাম। তাহলে H প্রপোর্শনাল কি হবে? u² হবে। তাহলে H1/H2 ইকুয়াল টু কি হবে? u1 তার হোল স্কয়ার বাই u2 তার হোল স্কয়ার। u1 মানে কত? u1 মানে বলেছে যে u তার হোল স্কয়ার, আর ওটা হচ্ছে কত? 4u তার হোল স্কয়ার। তাহলে u²/16 u², তাহলে কত হবে? আমাদের u কেটে গেল 1/16। তাহলে H1:H2 ইকুয়াল কত হবে? 1:16। ক্লিয়ার? তাহলে এই টাইপের কোশ্চেন দেবে এখান থেকে। এবার যখন কম্বিনেশন অঙ্ক করাবো সেটা আলাদা ব্যাপার, কম্বিনেশন করে সেটা আসবে, তখন সেটা আমরা করাবো। ক্লিয়ার? কি বলেন? বুঝতে পেরেছো? তাহলে দুই টাইপের অঙ্ক এখান থেকে হতে পারে, তাৎক্ষণিক বললাম। এবারে নেক্সট এইটুকুনি বুঝতে পেরেছো বলো। উচ্চতার ক্ষেত্রে মানে সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে যার কার কি প্রবলেম আছে সেটা বলো। সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে বলো প্রত্যেককে। সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে কার কি প্রবলেম আছে বলো। সুদীপ কুমার হালদার, সুমনা, সুশোভন, তাপস, ঝুন্টু, তারপর হচ্ছে তাজি, রুন্নেশা, তারপর হচ্ছে প্রিয়ব্রত, মৌনিশা, আর হচ্ছে ইকবাল। কোনো অসুবিধা আছে বলো? এইটুকুনি যা করালাম তার কোনো অসুবিধা আছে? সব কনসেপ্ট ক্লিয়ার হলো? এন লিখেছো, কি ব্যাপার? কি ইকবাল কি বলছো বলো? মনীষা ক্লিয়ার না? দেখো প্রথম দিন আমি যখন ক্লাস করেছিলাম তখন এটা বলেছিলাম, ফার্স্ট ক্লাস তুমি দেখোনি, যে এক্স অ্যাক্সিস বরাবর কি হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে, ভেলোসিটি কেন হবে, ফার্স্ট ক্লাসে সব বলেছিলাম। ফার্স্ট ক্লাসটা তুমি ক্লিয়ার করো নি তাহলে হয়তো। কেন আমরা এক্স অক্ষ বরাবর ইউ কস থিটা কেন ধরবো না, আমরা কেন ইউ সাইন থিটা ধরছি এক্ষেত্রে। ফার্স্ট ক্লাসটা একটু দেখতে হবে ভাই। যখন দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কনসেপ্টটা এইভাবে, আমি বলে দিচ্ছি কিরকম হলো। ব্যাপারটা এইভাবে দেখো, এর আগের দিন আমরা বলছিলাম কোন একটা বস্তু
ক্ষেত্রে যখন নিচ্ছি, ধরো কোন একটা বস্তুর ক্ষেত্রে নিচ্ছি, সেই বস্তুটা কোন দিকে উঠছে, এই বস্তুটা কোন দিকে, এটা তো রিমেন কনস্ট্যান্ট থেকে যায় কোন একটা বস্তুর ক্ষেত্রে। মানে যখন একটা প্রক্ষেপ করা হয় তার ক্ষেত্রে ভূমি বরাবর অনুভূমি বরাবর যে উপাংশ থাকে সেটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। এখানে কি থাকে, উলম্ব বরাবর যেটা হয় সেটা কি হচ্ছে, বিভিন্ন ভ্যারি করে, ওকে, উচ্চতার সঙ্গে সঙ্গে। কি বলেন, বুঝতে পেরেছো? আর এটা ফার্স্ট ক্লাসে করেছিলাম, ওকে। দেখো প্রথমত আর একটা কথা বলি, যে অনুভূমিক বরাবর যেটা থাকে সেটা সমগতি সম্পন্ন হয়, কি হয়, সমগতি সম্পন্ন। আর উলম্ব বরাবর যে গতিটা হয় সেটা কি হয়, সমত্বরণ হয়, কি হয়, সমত্বরণ। ক্লিয়ার? সমত্বরণ বা সমমন্দন গতি হয়, তার জন্য আমরা এখানে কি করছি, কাউন্ট করছি। ক্লিয়ার? চলো নেক্সট। বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন কি, ধরো আমাদের দুটো কন্ডিশন হতে পারে। কিরকম কন্ডিশন? ধরো একটা বস্তু কণা নিক্ষেপ করেছে কত, থিটা কোণে, কত কোণে, থিটা কোণে, ওকে, যার বেগ ছিল প্রাথমিক বেগ ইউ। এ একটা সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ বিন্দুতে কি হচ্ছে, একসময় বেগ জিরো হয়ে যাচ্ছে, কি হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। আর একটা কন্ডিশন হতে পারে, ভালো করে বুঝবে, আর একটা কন্ডিশন হতে পারে, কোন একটা বস্তু ছোড়া হলো, সে গ্রাউন্ডে পড়ছে, কি হচ্ছে, গ্রাউন্ডে পড়ছে, তাহলে সেক্ষেত্রে বেগের পরিবর্তন কত হবে সেটা বার করতে হবে। তাহলে দেখো আমাদের ভেলোসিটি, এই বরাবর একটা উপাংশ থাকছে, কি বরাবর, ইউ কস থিটা, আর এই বরাবর কি হচ্ছে, ইউ সাইন থিটা, তাই না? তাহলে প্রাথমিক বেগ, এই যে প্রাথমিক যখন এই বেগটা চলছে ইউ, তাহলে সেই ইউ বেগটা কত হবে, ফাইনাল ইনিশিয়াল বেগ কত হবে, ইউ কস থিটা আই ক্যাপ, তাই না, প্লাস ইউ সাইন থিটা কি হবে, জে ক্যাপ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বেগ আর ওয়াই অক্ষ বরাবর বেগ। ক্লিয়ার? আর যখন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাচ্ছে, ভালো করে বুঝবেন, যখন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাচ্ছে, অর্থাৎ এখানে যদি আমি ধরে নিই সর্বোচ্চ বিন্দুটাই অন্তিম বিন্দু ধরে নিই, ভালো করে বুঝবে, সর্বোচ্চ বিন্দুটাই কি অন্তিম বিন্দু ধরে নিচ্ছি, ওকে, এখানে অন্তিম বিন্দু ধরে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইউ এফ অর্থাৎ ফাইনাল ভেলোসিটি কত হবে, ফাইনাল ভেলোসিটি হবে ইউ কস থিটা আই ক্যাপ প্লাস কি হবে, এখানে যেহেতু ফাইনাল ভেলোসিটি জিরো, তাহলে কি হবে, উলম্ব বরাবর বেগ জিরো হয়ে যাচ্ছে, তাহলে জিরো জে ক্যাপ হবে, ওকে। তাহলে এই কন্ডিশনে বেগের পরিবর্তন কত হবে, এই কন্ডিশনে বেগের পরিবর্তন হবে আমাদের ডেল্টা ইউ ইকুয়াল টু কত হবে, ইউ এফ মাইনাস ইউ আই, তাই না? তাহলে দেখো আমাদের কি আসছে, ইউ কস থিটা আই ক্যাপ প্লাস জিরো জে ক্যাপ মাইনাস কি হবে, ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ আসছে। তাহলে দেখো এটা কেটে যাবে, মাইনাস, তাহলে কি হবে, মাইনাস ইউ সাইন থিটা জে ক্যাপ আসবে, কি আসবে, ইউ সাইন থিটা জে ক্যাপ। তাহলে পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কোনো একটি বস্তু মানে ইউ বেগে যদি প্রক্ষেপ করা হয়, তাহলে প্রাথমিক বিন্দু এবং সর্বোচ্চ বিন্দুর মধ্যবর্তী বেগের পরিবর্তন কত হবে, অর্থাৎ বেগের পার্থক্য কত হবে, বেগের পার্থক্য হবে ইউ সাইন থিটা জে ক্যাপ হবে, কত হবে, ইউ সাইন থিটা জে ক্যাপ। ক্লিয়ার? ইউ সাইন থিটা জে ক্যাপ হবে। এবার দ্বিতীয় কন্ডিশন দেখো, যখন বস্তুটা মাটিতে এসে পৌঁছাচ্ছে, যখন এখন মাটিতে পৌঁছাচ্ছে ঠিক তার আগের মুহূর্তে, ভালো করে বুঝবে, সেখানে অন্তিম বেগ ধরবো, এখানে অন্তিম বেগ ধরবো, ঠিক আগের মুহূর্তে, পৌঁছানোর আগের মুহূর্তে, তাহলে ইউ এফ ইকুয়াল টু কত হবে, ইউ এফ ইকুয়াল টু ইউ কস থিটা আই ক্যাপ, যেহেতু নিচের দিকে চলে আসছে তখন কি হবে, মাইনাস ইউ সাইন থিটা জে ক্যাপ, যেহেতু এই দিকে আমাদের জে ক্যাপ ধরেছে তাহলে বিপরীত দিকে কি হবে, মাইনাস জে ক্যাপ হবে। তাহলে আমি এখানে ভালো করে লিখছি এটা, তাহলে ইউ এফ ইকুয়াল টু কি হবে, ইউ এফ ইকুয়াল টু ইউ কস থিটা আই ক্যাপ মাইনাস ইউ সাইন থিটা জে ক্যাপ আসবে। প্রাথমিক বেগ কত ধরেছিলাম, প্রাথমিক বেগ ইউ সমান কত ধরেছিলাম, প্রাথমিক বেগ ইউ সমান ধরেছিলাম আমরা, ভালো করে বুঝবেন, কত, ইউ কস থিটা, ইউ কস থিটা প্লাস আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ। তাহলে আমাদের প্রাথমিক বেগ এটা ডেল্টা ইউ আই সমান এত, আর এখানে ইউ এফ সমান, তাহলে ডেল্টা ইউ সমান কত হবে, ডেল্টা ইউ এফ মাইনাস ইউ আই। তাহলে দেখো ইউ এফ মানে কত, ইউ কস থিটা আই ক্যাপ মাইনাস ইউ সাইন থিটা জে ক্যাপ,
মাইনাস কত হবে ইউ কস থিটা জে ক্যাপ আই ক্যাপ মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা জে ক্যাপ। তাহলে এই পার্টটা কেটে যাচ্ছে, তাহলে কি আসছে মাইনাস টু ইউ সাইন থিটা জে ক্যাপ আসছে। কত আসছে মাইনাস টু ইউ সাইন থিটা জে ক্যাপ। তাহলে কোনো একটি বস্তু যদি ইউ বেগে নিক্ষেপ বা প্রক্ষেপ করা হয় থিটা কোণে, তাহলে তার প্রাথমিক বিন্দু আর ঠিক আগ মুহূর্তে, এটাকে অন্তিম বিন্দু বলতে পারি, গ্রাউন্ডে আপাতিত হওয়ার মধ্য মানে ঠিক আগ মুহূর্তের বেগের পার্থক্য কত হবে? বেগের পার্থক্য টু ইউ সাইন থিটা জে ক্যাপ হবে। কি হবে? টু ইউ সাইন থিটা জে ক্যাপ। মনে থাকবে? ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো? এবারে দেখো পরীক্ষায় কোশ্চেন দেবে কিরকম, বলবে যে কোনো একটি বস্তু, ভালো করে বুঝবে কোশ্চেন কি দেবে, কোনো একটি বস্তু কি হচ্ছে থিটা কোণে প্রক্ষেপ করলে প্রক্ষেপ বিন্দু কি হচ্ছে প্রক্ষেপ বিন্দু থেকে প্রক্ষেপ বিন্দু ও সর্বোচ্চ বিন্দুর মধ্যে বেগের পার্থক্য আর হচ্ছে প্রক্ষেপ বিন্দু, আমি শর্টকাটে লিখে দিচ্ছি, ওকে, বিন্দু ও মাটিতে পৌঁছানোর আগ মুহূর্ত বা একদম ফাইনাল যেটাকে বলছি, মাটিতে আগে শেষ বিন্দু বলতে পারি, এখানে আপাতিত হওয়ার আগে মুহূর্ত। ওকে, বেগের পার্থক্যের অনুপাত কত হবে? কি হবে? অনুপাত কত হবে সেটা বার করতে বলেছে। ওকে, এখানে লিখে দিই মাটিতে পড়ার আগ মুহূর্ত। ওকে, কত হবে সেটা বার করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের কি বললাম, এইটা আমরা যদি সর্বোচ্চ বিন্দু ডেল্টা ইউ এইচ দ্বারা প্রকাশ করি, আর এক্ষেত্রে আমরা যদি ডেল্টা ইউ ফাইনাল মানে এখানে গ্রাউন্ডের কথা বলি, এর অনুপাত বার করতে হবে। তাহলে দেখো ভালো করে বুঝবে, তাহলে ডেল্টা ইউ এইচ সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হয়েছিল, আর হচ্ছে ডেল্টা ইউ কি হবে আমাদের গ্রাউন্ড, তাহলে কত হবে? এটা হচ্ছে মাইনাস ইউ সাইন থিটা জে ক্যাপ, এটা হচ্ছে মাইনাস ইউ টু ইউ সাইন থিটা জে ক্যাপ। তাহলে কেটে গেলে কি হয় 1/2, তাহলে কত হবে 1:2 হবে। তাহলে অনুপাতটা বুঝতে পেরেছো? ক্লিয়ার? অনুপাতটা বুঝতে পেরেছো প্রত্যেককে? তাহলে দেখো আমাদের কত হবে পার্থক্যের অনুপাত, সর্বোচ্চ প্রক্ষেপ বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দুর বেগের পার্থক্য আর প্রক্ষেপ বিন্দু থেকে মাটিতে পড়ার আগ মুহূর্তর যে বেগের পার্থক্য, তাদের অনুপাত কত হবে 1:2 হবে। কত হবে? 1:2 হবে। ক্লিয়ার? কি বলো, বুঝতে পেরেছো? 1:2 হবে। এরকম ক্লিয়ার কি বলো? এরকম ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট বলো প্রত্যেকে ক্লিয়ার কিনা, তারপর আমি পরের টপিক শুরু করব। রৈখিক ভরবেগের পরিবর্তন। এবার কি করব? রৈখিক ভরবেগের পরিবর্তন। দেখো রৈখিক ভরবেগের পরিবর্তন বলছে প্রক্ষেপ বিন্দু এবং সর্বোচ্চ বিন্দুর মধ্যে রৈখিক ভরবেগের পরিবর্তন। কি বললাম? এর আগের ছবির মতনই, ধরো সাপোজ এখানে সর্বোচ্চ বিন্দু আর এখানে প্রক্ষেপ বিন্দু, তাহলে প্রক্ষেপ বিন্দু আর এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু। এই প্রক্ষেপ বিন্দু আর সর্বোচ্চ বিন্দুর মধ্যবর্তী যে ভরবেগের পরিবর্তন কত, সেই ভরবেগের পরিবর্তন আমরা ডেল্টা পি ধরলাম। তাহলে কি হবে? পি ফাইনাল মাইনাস কি হবে? পি ইনিশিয়াল, তাই না? তাহলে কি হবে দেখো, এম কি হবে? ইউ এফ মাইনাস কি হবে? এম ইন্টু ইউ আই। তাহলে এম কমন নিলে কি আসবে? ইউ এফ মাইনাস ইউ আই, তাই তো? তাহলে এটার মান পেলাম কত? এটার মান পেলাম এম ইন্টু এটা কত পেলাম? ইউ সাইন থিটা জে ক্যাপ। তাহলে কত আসবে? এখানে আমাদের এম এর মানটা শুধু নেবে। ওকে, মান নিলে কি চলে আসবে? মানটা নিলে আমাদের যদি এখানে মান নিয়ে করি সবচেয়ে ভালো হবে, মান নিয়ে মড নিয়ে নেবো, তাহলে সেক্ষেত্রে কত আসবে? এম ইউ সাইন থিটা আসবে। কি আসবে? এম ইউ সাইন থিটা আসবে। মনে থাকবে?
কি বললাম বুঝতে পারছো? mu sin থিটা আসবে। ক্লিয়ার? তাহলে ভরবেগের পরিবর্তনের যে মানটা, সেই ভরবেগের পরিবর্তন কি আসবে? mu sin থিটা j ক্যাপ। ক্লিয়ার? বা mu sin থিটা। এবারে বস্তুটা যদি ভালো করে বুঝবা, এবারে যদি বস্তুটা যদি এই গ্রাউন্ড মানে প্রক্ষেপ বিন্দু থেকে একদম ঠিক মাটিতে পড়ার আগ মুহূর্তে তাদের ভরবেগের পরিবর্তন কত হবে, তাহলে সেক্ষেত্রে আমি করাচ্ছি না, সেখানে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। সেক্ষেত্রে ডেল্টা পি কত হবে? সেক্ষেত্রে হবে আমাদের 2mu sin থিটা হবে। কত হবে? 2mu sin থিটা। সেটা আমি করলাম না, ওকে, বাড়িতে করবে। তাহলে আমাদের এখানে ডেল্টা পি এইচ মানে সর্বোচ্চ বিন্দু, আর এর অনুপাত কত হবে? অনুপাত হবে, দেখো, ডেল্টা পি এইচ ইস টু ডেল্টা পি জি, অনুপাত কত হবে? 1:2 হবে। কত হবে? 1:2। মনে থাকবে অনুপাতটা কত হয়ে যাবে? 1:2। মনে থাকবে। তাহলে এই হচ্ছে রৈখিক ভরবেগের পরিবর্তন। আগে হলো বেগের পরিবর্তন, এটা হচ্ছে রৈখিক ভরবেগের পরিবর্তন। নেক্সট, এবার আসছে কৌণিক ভরবেগ সম্পর্কে পড়বো। কি সম্পর্কে পড়বো? কৌণিক ভরবেগ সম্পর্কে পড়বো। কৌণিক ভরবেগ। দেখো, আমরা সর্বোচ্চ বিন্দু সাপেক্ষে করব। ধরো সাপোজ এর সর্বোচ্চ বিন্দু, এই সর্বোচ্চ বিন্দু, তাহলে এটা কি ব্যাসার্ধ যদি আর হয়, মানে আমরা কি কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু কি হয়? এম ভি আর হয়, মানে এখানে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে এখানে আর ইকুয়াল টু কি হবে? এইচ হবে। তাহলে এখানে পি ইকুয়াল টু কি হবে? এম ভি, তাই না? পি ইকুয়াল টু এম ভি। তাহলে দেখো ভালো করে বুঝবা, পি ইকুয়াল টু এম ভি। তাহলে এই যে জায়গাটায় এই ভিটা, এই ভি এইখানে কোন বেগটা থাকবে? শুধুমাত্র এই সর্বোচ্চ বিন্দুতে এখানে অনুভূমিক বরাবর থাকবে, কিন্তু এখানে যে মানে উলম্ব বেগটা, সেই উলম্ব বেগটা থাকবে না। তাহলে এখানে এম সমান কি আসছে? এম এ আসছে। এই ভি সমান কি আসছে? ইউ কস থিটা আসবে। কি আসবে? ইউ কস থিটা। ক্লিয়ার? কারণ কি, এখানে যে ভি ইকুয়াল টু জিরো, সর্বোচ্চ বিন্দু জিরো হয়, এটা কি উলম্ব বরাবর যে বেগটা সেটা কি হয়? জিরো হয়ে যায়। কি হয়ে যায়? জিরো হয়ে যায়। একটু আগে বার করলাম, উলম্ব বরাবর যে বেগটা হবে সেটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে সেখানে কি থাকবে? দেখো, এর আগে করলাম যে সর্বোচ্চ বিন্দুতে ইউ এফ ইকুয়াল টু কত হবে? ইউ কস থিটা আই ক্যাপ প্লাস জিরো জে ক্যাপ আসবে। তাহলে এখানে কি থাকবে? ইউ cos থিটা আসবে। কি আসবে? ইউ cos থিটা। আর আর এর মান কত আসবে? আর মানে এখানে এইচ। তাহলে দেখো আমাদের ভ্যালুটা আসছে এম ইউ cos থিটা। এইচ মানে কি? এইচ মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, তাহলে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই জি আসবে। তাহলে দেখো আমাদের মানটা কত আসছে? আমাদের মানটা আসছে এম ইউ কিউ cos থিটা সাইন স্কয়ার থিটা বাই জি আসবে। কি আসবে? জি আসবে। এবারে এই থিটার মান যদি 45 ডিগ্রি হয়, কত হয়? এই থিটার মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে যদি থিটার মান 45 ডিগ্রি হয়, ভালো করে বুঝবা, থিটার মান যদি 45 হয়, তাহলে সেক্ষেত্রে কন্ডিশনটা কি আসছে? সেক্ষেত্রে কন্ডিশনটা আসছে এল ইকুয়াল টু এম ইউ কিউ, তাহলে কত ইন্টু কস কত আসছে? 45 ডিগ্রি ইন্টু সাইন 45 ডিগ্রি বাই কত আসবে? জি। এখানে 2 আসবে, তাই না? আমি ভুল লিখেছি, মানে 2 আসবে, এখানে 2g আসবে। ওকে, তাহলে দেখো কত আসবে? এম ইউ কিউ 1/√2 ইন্টু 1/√2 তার হোল স্কোয়ার বাই কত আসবে? 2g আসবে। তাহলে ক্যালকুলেট করে দেখবে এম ইউ কিউ এটা আসবে 1/2√2 বাই কত? 2g। তাহলে আরও যদি ক্যালকুলেশন করি, তাহলে কত আসবে? এম ইউ কিউ বাই 4√2g আসবে। তাহলে থিটা ইকুয়াল টু যখন 45 ডিগ্রি, তখন আমাদের রৈখিক কৌণিক ভরবেগ কত হবে? সর্বোচ্চ বিন্দুতে কৌণিক ভরবেগ হবে এল ইকুয়াল টু এম ইউ কিউ বাই 4√2g। ক্লিয়ার? কি বলুন, বুঝতে পেরেছো? তাহলে এইটা পরীক্ষায় কোশ্চেন দিতে পারে এসএলএসটি, যে কৌণিক ভরবেগ। ক্লিয়ার? কোন একটি বস্তু প্রক্ষেপ করা হয় থিটা কোণে, তাহলে সর্বোচ্চ বিন্দুতে কৌণিক ভরবেগ কত হবে? যেহেতু থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ক্লিয়ার? এই কোশ্চেনটা আসতে পারে পরীক্ষায়। তাহলে এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। এরকম বুঝতে পেরেছো কিনা বলো? এরকম বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে পেরেছো প্রত্যেককে? নেক্সট দেখো, তাহলে একটা অঙ্ক দিচ্ছি এখান থেকে। ধরো কোনো একটি বস্তু কণা, ভালো করে বুঝবে, একই বেগে, কি করা হলো? একই বেগে
একই বেগে, এইভাবে লিখো কোশ্চেনটা, একটি বস্তুকণা 60 ডিগ্রি এবং অন্য একটি বস্তুকণা, বা দুটি বস্তুকণা ডাইরেক্ট লিখে দিতে হতো, অন্য একটি বস্তুকণা কত 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো বা প্রক্ষিপ্ত করা হলো। যাদের কি হচ্ছে, যাদের বেগ সমান, কি হবে, যাদের প্রাথমিক বেগ সমান। ওকে, তাহলে সর্বোচ্চ বিন্দুতে কৌণিক ভরবেগের অনুপাত হবে কত? ওকে, অর্থাৎ L1:L2 বার করতে হবে। কত হবে বার করো প্রত্যেককে, L1:L2 বার করো প্রত্যেককে। L1:L2 বার করো প্রত্যেককে, দিয়ে বলো প্রত্যেককে। একটি বস্তুকণা 60 ডিগ্রি এবং অন্য বস্তুটি কত 45 ডিগ্রি কোণে প্রক্ষিপ্ত করা হলে যাদের প্রাথমিক বেগ সমান, ওকে, এবং সর্বোচ্চ বিন্দুতে কৌণিক ভরবেগের অনুপাত হবে কত? এখানে ভালো করে লিখে নেবে কোশ্চেনটা বাড়িতে, মানে কনসেপ্টটা বুঝতে পেরেছো? কি বললাম, যে একটি বস্তু ইউ বেগে, বা দুটি বস্তু বলতে পারো, দুটি বস্তু ইউ বেগে যদি ছোড়া হয় তাদের কোণ প্রক্ষেপ কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি যথাক্রমে, তাহলে তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত হবে? বিভিন্ন টাইপের লিখে নিতে পারো তোমরা, আমি শুধু জাস্ট বললাম প্রবলেমটা, তোমরা ভাষা দিয়ে লিখে নেবে, কেমন? দেখো চলো প্রত্যেকে বলো। কথা বলো, লেন্থলি প্রসেস। বলো কেউ পারবে? চলো আমি করে দিচ্ছি। তাহলে দেখো আমাদের কি L ইকুয়াল টু কি জানি, L ইকুয়াল টু MUQ cos থিটা 1 sin থিটা 1 তার হোল স্কয়ার বাই 2G। এখানে ভর সমান বলে দিতে হবে, কি বলে দিতে হবে, ভর সমান বলতে হবে। ওকে, ভর সমান ক্লিয়ার, ভর আলাদা নয়, ভর সমান যদি দেয়, তাহলে দেখো এটা 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 কনস্ট্যান্ট, তাহলে L প্রপোর্শনাল কি হবে, cos থিটা sin থিটা তার হোল স্কয়ার সমান, তাহলে দুটো বস্তুর ক্ষেত্রে কত হবে, 3√2/4। হ্যাঁ, ভেরি গুড। চলো তাহলে কাটাকুটি করে দাও, দেখো আরো সহজ চলে আসবে। তাহলে L1/L2 ইকুয়াল কি হবে, cos থিটা 1 sin স্কয়ার থিটা 1 বাই কি হবে, cos থিটা 2 sin স্কয়ার থিটা 2। ভেরি গুড, প্রত্যেকের হয়েছে, কিন্তু একটু কাটাকুটি করতে হবে তোমাদের। কি বললাম বুঝতে পেরেছো? অমিত ঠিক আছে, মৌসিনা ঠিক আছে। চলো তাহলে দেখো আমরা এখান থেকে করছি ক্যালকুলেশনটা, তাহলে cos 60 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি বাই কি হবে, cos স্কোয়ার 45 ডিগ্রি, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান বলো প্রত্যেককে, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাই না, ইন্টু কত হবে, এটা √3/2 তার হোল স্কোয়ার, এটা কত হবে 1/√2 তার হোল স্কোয়ার, এটা কত হবে 1/√2 তার হোল স্কোয়ার, তাই না, সরি এটা হোল স্কোয়ার হবে না, তাহলে কি আসবে, আমাদের আসছে 1/2 ইন্টু 3/4, এটা 1/√2, এটা কত আসছে 1/2 কেটে গেল, তাহলে কত 3/4
বাই কত হবে 1/√2। তাহলে কত হচ্ছে 3/4 ইন্টু এটা উল্টে গেল √2/1। এটাকে আমরা কাটতে পারি যে 3√2 আর এখানে লিখতে পারি 2 ইন্টু √2 ইন্টু √2 কেটে গেল। তাহলে কত হচ্ছে 3:2√2। ওকে, তোমাদেরও ঠিক আছে, চিন্তা নেই। তাহলে আমাদের L1:L2 সমান কত আসছে 3:2√2। ক্লিয়ার? L1:L2 সমান কত আসছে? L1:L1 সমান আসছে L1:L2 ইকুয়াল টু 3:2√2। ক্লিয়ার? বুঝতে পেরেছো প্রত্যেককে? তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? একদম বেসিক লেভেল থেকে যা যা টপিক করাবো সেখানে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে সমস্ত কিছু বলে দেবো। ওকে, এইগুলো তোমাকে কি করতে হবে, খাতায় নোট করতে হবে এবং এইভাবে টাইপের তোমাকে কোশ্চেন বাড়িতে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের যে বাড়িতে যে প্র্যাকটিস সেট কিনেছো প্রত্যেককে, বা যেগুলো তোমরা অনুশীলনী করছো, সেগুলো থেকেও এই অঙ্কগুলো করতে পারো। কি বলো বুঝতে পেরেছো? দিয়ে তোমাকে থিওরিতে নোট করতে হবে। আর তোমাদের এবার পড়তে হবে কিন্তু কোশ্চেন থেকে থিওরি, নট থিওরি থেকে কোশ্চেন। বাড়িতে পড়বে কিন্তু কোশ্চেন থেকে থিওরি করবে, উল্টো প্রসেসে পড়বে, তাহলে তাড়াতাড়ি সুবিধা হবে যে কোথা থেকে কোশ্চেন আসতে পারে। আমি তো A to Z বলে দেবো তোমাদের, কিন্তু তোমরা বাড়িতে যে প্র্যাকটিস বই পড়ছো সেখান থেকে কি করতে হবে, কোশ্চেন প্র্যাকটিস থেকে তোমাকে কিসে যেতে হবে, থিওরিতে যেতে হবে। আর হিউজ পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আর পুরাতন যে কোশ্চেন পেপার আছে, যেমন মাদ্রাসা সার্ভিস হয়েছে, দেখবা 2016 সালের যে SLST হয়েছে, 2023-24 যে আমাদের মাদ্রাসা সার্ভিস হলো, পিএসসিতে যে এক্সাম, পিএসসি অনেক কবার এক্সাম হয়েছে, দেখবে ইউটিউব চ্যানেলে, বিভিন্ন ইউটিউব চ্যানেল আমি বলে দিচ্ছি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচুর মানে পিএসসি সংক্রান্ত যে কোশ্চেন সেগুলো পড়তে পারো। ওকে, এই যে কোশ্চেনগুলো দেখবে কোথা থেকে তুলেছে, কোশ্চেনগুলো ভালো করে বুঝবে কোন কোন টপিক থেকে বা কোন কোন চ্যাপ্টার থেকে তুলেছে। সে একই সিলেবাস, হয়তো দুই একটা একটু চেঞ্জ হবে, সেই সিলেবাস অনুযায়ী কোন কোন টপিক, সেই টপিক অনুযায়ী তোমাকে পড়তে হবে, সেই টপিকগুলো তোমাকে স্ট্রং জোন করতে হবে বাড়িতে। কি বলো, বুঝতে পেরেছো? আর আমরা A to Z পড়াবো ভেঙে 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 ভেঙে। ক্লিয়ার? এবার বাড়তে তুমি সেই স্ট্রংগুলো যদি করো, মানে সেই জোনগুলো যদি স্ট্রং করো, তাহলে তুমি হামেশাই পেয়ে যাবে। আর সেই দেখবে প্রত্যেক যে পিএসসির, তারপর হচ্ছে 2023 সালে যে মাদ্রাসা, 2024 সালে যে মাদ্রাসা হলো, 2016 সালে যে SLST হয়েছে, দেখবা সেই একই জায়গা থেকে বা একই চ্যাপ্টার থেকে কোশ্চেন তুলছে। সেই টাইপের কোশ্চেনগুলো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। তোমাদের কোন কোন বই পড়তে হবে এর আগেও বলেছি, যে দেখো এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে 2016 থেকে কোনো বই বার হয়নি। এই সরস্বতী পুজোর পর দেখবা পিএসসির বই বার হবে। আমি ফোন করেছিলাম বুক স্টলে, সেই পিএসসির বই কবে বার হবে, সরস্বতীর পুজো হয়ে গেল, এই পুজোর পরে বই বার হবে পিএসসির বইগুলো কিনতে পারো। এছাড়াও তুমি কিনতে পারো যে যেমন হচ্ছে বিহার পরীক্ষা হয়ে গেল, বিহারের সেই বিহারের বেসের যে কোশ্চেনগুলো আসছে সেগুলো কিনতে পারো। অথবা তোমাকে করতে হবে কি, যে নিট অথবা যে কোশ্চেন মানে পেপার আছে সেগুলো ফলো করতে হবে। আর সবচেয়ে ভালো হচ্ছে যে তোমার বইয়ের যে অনুশীলনী আছে, যে তুমি যে টেক্সট বইটা পড়ছো অর্থাৎ 11-12 পড়ছো, সেখানে অনুশীলনীগুলো ধীরে ধীরে বা হয়তো যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে মডিফাই করো, আরো নতুনত্ব কোশ্চেন বানাও, সেই কোশ্চেনগুলো তুমি পড়ো, দেখবা আরো ইজি হয়ে যাবে। আর আমরা তো প্র্যাকটিস সেট দেবই, চিন্তা নেই। এর আগে উলম্ব গতিটা হয়েছে, উলম্ব গতি সেটটা নেক্সট দিন দিয়ে দেবো, কি কি কোশ্চেন আসতে পারে সেখান থেকে সেই কোশ্চেনগুলো দিয়ে দেবো, কেমন? তাহলে দেখো এই বিষয়গুলো বাড়িতে করবে, অ্যানালিসিস করবে প্রত্যেকটা পেপার। আর অন্তত পড়ার আগে পেপারটা দেখে নেবে, প্রিভিয়াস ইয়ারের পেপার বার করে নেবে কোনো একটা প্রিন্টের দোকান থেকে বা বাড়িতে যে প্রিন্ট মেশিন থেকে বার করে নেবে, সেখান থেকে প্র্যাকটিস করে প্রত্যেককে। কি বলেন, বুঝতে পেরেছো? ওই যে ফোনে আছে, ফোন দেখে করবো ওই চিন্তা ভাবনা ছেড়ে দেবে, একদম কি করবে, বার করে নেবে। চলো আমরা নেক্সট টপিক করি। তাহলে আমরা কি কি পড়লাম এই পর্যন্ত? আমরা পড়লাম, দেখো ভালো করে বুঝবে, প্রাসের সর্বাধিক উচ্চতা, সেখান থেকে প্রবলেম কি কি হতে পারে। তারপর আর কি বললাম, যে রৈখিক ভরবেগের পরিবর্তন কি হবে। তারপর বললাম কি কৌণিক ভরবেগ সম্পর্কে। তাহলে আমাদের তিনটে টপিক হলো আজকে। তার নেক্সট টপিক কি? নেক্সট টপিক হচ্ছে দেখো সর্বোচ্চ বিন্দুতে আরোহণ কাল সম্পর্কে পড়বো। কি পড়বো? আরোহণ কাল সম্পর্কে পড়বো, আরোহণ কাল সম্পর্কে পড়বো, অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে কতটা সময় লাগে সেটা পড়বো। তাহলে ধরো সাপোজ এই একটা আমাদের প্রাসের ট্রাজেক্টরি আছে, ওকে, তাহলে ইউ বেগে যাচ্ছে, বস্তুটা এই সর্বোচ্চ বিন্দুতে এসে পৌঁছালো, ওকে। এখন কোশ্চেন হচ্ছে এই সর্বোচ্চ বিন্দুতে এসে পৌঁছে কতটা সময় লাগবে, ওকে। তাহলে দেখো আমরা কি জানি, যে প্রাথমিক বেগ বলে দিচ্ছে এই সর্বোচ্চ বিন্দুতে বেগ জানি আমরা কত, v = 0,
ওকে, তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্র অ্যাপ্লাই করব। ক্লিয়ার? প্র্যাকটিস বুকের নাম বলুন। প্র্যাকটিস বুক এখনো তোমাদের বার হয়নি, আগে তপতির বার হয়ে আছে অলরেডি, সেটা অ্যাভেলেবেল আছে ফ্লিপকার্ট বা অ্যামাজনে। তারপর হচ্ছে মুকুল রায়ের বইয়ের যে বইটা, ওই বইগুলো পড়লে পর্যাপ্ত পরিমাণ নেই কিছুই, কি বলেন বুঝতে পারছো? ওনারা হিন্টস দিয়েছে কি কি টাইপের কোশ্চেন হতে পারে সেরকম। এবার তোমাকে টেক্সট বুক ভালো করে পড়তে হবে, যেমন তোমার যে টেক্সট বুক ছায়া প্রকাশনী বা সাঁতরা প্রকাশনী দেখবা, তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানির বই আছে বাজারে বার হয়ে গেছে, বা তুমি কি করতে পারো জেই এর যে শর্ট কোশ্চেন বই হয় সেটা নিতে পারো, সেগুলো প্র্যাকটিস করতে পারো হিউজ পরিমাণ। কি বলেন বুঝতে পেরেছো? কিন্তু কোশ্চেন তোমাকে ঘুরিয়ে দেবে, মানে থিওরি ক্লিয়ার থাকতে হবে আর ওই বইগুলো প্র্যাকটিস করতে হবে। পিএসসি তাহলে কিছুদিন ওয়েট করো, পিএসসি বই বার করে ফেলবে, প্র্যাকটিস সেট সেগুলো বার করবে, মানে পিএসসি মানে যে বিভিন্ন কোম্পানি পিএসসির উপরে। তাহলে দেখো আমাদের প্রাথমিক বেগ যেহেতু সর্বোচ্চ বিন্দুতে কত হয় 0, আর ইউ মানে কত এখানে, এখানে যেহেতু এই উলম্ব বরাবর যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে আমাদের অনুভূমিক নিচ্ছে না, তাহলে সেখানে উলম্ব বরাবর কত হবে, ইউ সাইন থিটা হবে, কত হবে ইউ সাইন থিটা, এখানে জিটি হবে, কত হবে জিটি হবে, এর পরিবর্তে মাইনাস জি বসে গেল। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা জিটি ইকুয়াল কত পাচ্ছি, ইউ সাইন থিটা পাচ্ছি, কত পাচ্ছি ইউ সাইন থিটা, টি ইকুয়াল কত পাচ্ছি ইউ সাইন থিটা বাই জি পাচ্ছি, কত ইউ সাইন থিটা বাই জি, তাই টি ইকুয়াল টু কত পাচ্ছি, টি ইকুয়াল টু ইউ সাইন থিটা বাই জি। দেখো পিএসসি তে কি এসএসসির মতন 9-10 আলাদা এক্সাম হবে না, এরকম না, এদের সিস্টেমটা এখনো জানা যাচ্ছে না যে এরা 9-10 আলাদা করবে কি 11-12 আলাদা করবে, অবশ্যই আলাদাই করবে হয়তো, কিন্তু সিট সংখ্যা খুব কম থাকবে, হয়তো যদি 60টা থাকে সেখানে ডিভাইডেড হয়ে যাবে। এবারে সিলেবাসটা তোমাকে পিএসসি সিলেবাস অনেক কিছু বাদ দিয়েছে, মানে অথেন্টিক ব্যাপারগুলো নিয়েছে, তাই পিএসসি যদি ক্লিয়ার করো তাই 70% হয়ে যাবে এসএসসি, কি বলেন বুঝতে পেরেছো? এসএসসির 70% হয়ে যাবে, 70 থেকে 80%, এই 20% তোমাকে এক্সট্রা খাটতে, অনেক কিছু বাদ দিয়েছে পিএসসি, তাহলে সেই বিষয়গুলো যদি পড়ো তাহলে সেগুলো হয়ে যাবে। আর এসএসসি এখানে অ্যাড হবে অনেক কিছু, কি বলেন বুঝতে পেরেছো? পিএসসির বইটা আন্দাজ পাবে, তাই 60 থেকে 70 থেকে 80% পড়তে হবে। এবার তোমার কেমিস্ট্রিও পড়তে হবে, কেমিস্ট্রিও একইভাবে বই কিনে নেবে যদি 9-10 আলাদা করে বার হয়। তাহলে দেখো টি ইকুয়াল টু ইউ সাইন থিটা বাই জি পেলাম, কি পেলাম টি ইকুয়াল টু ইউ সাইন থিটা বাই জি। এবারে প্রাসটা আমরা বললাম যে এইখান থেকে এই যে সর্বোচ্চ বিন্দু, সেই সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে কতটা সময় লাগছে সেটা পেলাম। এবার প্রাসের যদি বলা হয় যে বস্তুটা যখন নিক্ষেপ করা হলো আর বস্তুর মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্ত সেটা উড্ডয়ন কাল বলা হয় বা উস্থিতিকাল বলা হয়, সে টাইম কত হবে সেটা বার করতে বলতে বার যদি করতে বলে তাহলে কি হবে, তাহলে দেখো আমরা যখন এই বিন্দুতে পৌঁছালাম তখন হাইট কত হয়ে গেল, হাইট ইকুয়াল টু 0 হয়ে গেল, তাই না? তাহলে যে সময় ধরে প্রাচীর বাতাসে থাকে তাকে আমরা কি বলি, উত্থিতিকাল বা হচ্ছে উড্ডয়নকাল বলি। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের দেখো ভি ইকুয়াল টু কি আসবে, ভি ইকুয়াল টু ইউটি ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার অ্যাপ্লাই করব। তাহলে দেখো এক্ষেত্রেও কি হয়ে যাবে, আমাদের এই বিন্দুতে কি হয়ে যাবে, বেগ 0 হয়ে যাবে, তাহলে 0, তাহলে হচ্ছে ইউ সাইন থিটা ইনটু কত হবে, এখানে টি দিলাম, টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে দেখো আমরা কি পেলাম, ক্যালকুলেশন করে ভালো করে বুঝবে, হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু ইউ সাইন থিটা, টি 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 কেটে গেল একটা, তাহলে কি হচ্ছে একটা টি থেকে যাচ্ছে, ডাইরেক্ট কাটা না অবশ্য, জি টি ইকুয়াল টু 2u সাইন থিটা, তাহলে টি ইকুয়াল টু কত হবে 2u সাইন থিটা বাই জি। তাহলে দেখো আমাদের আসছে 2 ইন্টু ইউ সাইন থিটা বাই জি, তাহলে 2 ইন্টু কি হবে টি হবে, তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু কি হবে 2 ইন্টু টি। অর্থাৎ হচ্ছে কি যে প্রাসের স্থিতিকাল বা উড্ডয়নকাল সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে যে যে সর্বোচ্চ বিন্দুতে যে আরোহণ কাল ছিল সেটা দ্বিগুণ হচ্ছে, কত হচ্ছে সেটা দ্বিগুণ হচ্ছে, মনে রাখবে, কি বললাম বুঝতে পেরেছো? তাহলে তার মানে হচ্ছে দেখো আমাদের টি ইকুয়াল টু আছে 2 ইন্টু সর্বোচ্চ বিন্দুতে আরোহণের সময়ের দ্বিগুণ, তাই না? ইয়েস আর নো? তাহলে এক্ষেত্রে পরীক্ষায় কোশ্চেন কি দিতে পারে, এক্ষেত্রে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, ভালো করে বুঝবা, এক্ষেত্রে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে প্রাসের সর্বোচ্চ বিন্দু, কোশ্চেন আসতে পারে যে প্রাসের সর্বোচ্চ বিন্দুতে আরোহণ কাল
এবং প্রাসের উড্ডয়নকাল অনুপাত কত হবে, উড্ডয়নকালের অনুপাত কত হবে। না না সরি সরি, এখানে এস হবে, এস হবে, ভি নয়, ভি নয়, আমি ভুল বলেছি, সরি। এস মানে এখানে সরণ এইচ ইকুয়াল টু 0 হচ্ছে না, এখানে সরণটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, এস হবে, ভি নয়। ওকে, ঠিক বলেছো অমিত, ভেরি গুড। আমি ভুল বলেছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ারে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার অ্যাপ্লাই হবে সূত্র। কি বললাম বুঝতে পেরেছো? আমার একটা ভুল বলেছি, প্রত্যেকে ঠিক করে নিও, হ্যাঁ, কেউ যদি লেখো। তাহলে উড্ডয়নকালের অনুপাত কত হবে, উড্ডয়নকালের অনুপাত কত হবে। তাহলে দেখো আমরা বার করতে চাচ্ছি টি ইজ টু ক্যাপিটাল টি, তাই না? টি ইজ টু ক্যাপিটাল টি বার করতে গেলে কত হবে, টি ইজ টু আমার ক্যাপিটাল টি মান 2 টি বার হলো, তাহলে 1:2 হবে, কত হবে, 1:2 হবে। ক্লিয়ার? কি হবে, 1:2 হবে। এবার দেখো এদের মধ্যে বিভিন্ন রিলেশন বার করব, কি বার করব, রিলেশন বার করব। নেক্সট কোশ্চেন আগে একটা করি, এখান থেকে কি কি টাইপের কোশ্চেন হতে পারে। ধরো সাপোজ আর একটা কোশ্চেন দিচ্ছি এখানে, আর একটা কোশ্চেন কি বলছে, দুটি বস্তুকণা আছে, দুটি বস্তুকণা একই বেগে যথাক্রমে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণে প্রক্ষেপ করলে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে আরোহণ কালের অনুপাত কত হবে, আরোহণ কালের অনুপাত কত হবে। বলো অনুপাত কত হবে, প্রত্যেকে বলো। দুটি বস্তুকণা একই বেগে যথাক্রমে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণে প্রক্ষেপ করলে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে আরোহণ কালের অনুপাত কত হয় বলো। বলো কত হবে। বাকিরা বলো। কাজী বলছে √3:1, অমিত বলছে 6:2, √6:2। বাকিরা বলো, ফটাফট বলো। √3:2, ভেরি গুড সুশোভন। চলো আমরা করি ম্যাথটা। তাহলে দেখো আমরা টি সম্পর্কে বলেছি, যে টি সম্পর্কে কি বলেছি, টি সম্পর্কে একটু আগে বলেছি যে টি সমান কি আসছে, ইউ সাইন থিটা বাই জি, তাই না? তাহলে দেখো আমাদের প্রাথমিক বেগ মানে দুটি বস্তুর একই বেগ কথা বলে দিচ্ছে, কি বলেছে, একই বেগ বলে দিয়েছে। তাহলে একই যদি বেগ বলে দেয় তাহলে আমাদের এটা টি প্রপোর্শনাল কি বলতে পারি, সাইন থিটা। তাহলে টি1/t2 ইকুয়াল টু কত হবে, সাইন
60 ডিগ্রি বাই সাইন 45 ডিগ্রি। তাহলে এটা কত হবে √3/2, এটা কত হবে 1/√2। তাহলে কত আসছে √3/2 ইন্টু উল্টে গেল √2/1, তাহলে এটা আসছে √3 ইন্টু √2, এটা লিখতে পারি √2 ইন্টু √2, এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে √3/2 তাহলে আসছে T1:T2 ইকুয়াল টু কত আসছে √3:√2। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? তোমাদেরও হয়েছে, যারা √6 লিখেছে ওটা ক্যালকুলেশন করলে দেখো ঠিক চলে আসবে। কি বললাম বুঝতে পেরেছো? এটাই আসবে তোমাদের। তাহলে আমাদের T1:T2 সমান হচ্ছে √3:√2। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পেরেছো প্রত্যেককে? নেক্সট, এবার একটা জিনিস বলছি, ভালো করে বুঝবে। ধরো সাপোজ এই একটা প্রক্ষেপ করা হলো, এটা θ1, আর এই একটা যেটা হচ্ছে θ2। ওকে, যদি এই প্রক্ষেপ কোণ দুটি পরস্পর, ভালো করে বুঝবে, এই প্রক্ষেপ কোণ দুটি পরস্পর যদি পরিপূরক হয়, যদি সম্ভব হয়, ভালো করে বুঝবে, যদি সম্ভব হয়, যদির কথা নদীতে রাখো না, যদিটা তুলে নিয়ে আসো। ওকে, যদি অভিক্ষেপ কোণ বা প্রক্ষেপ কোণ যদি পরিপূরক কোণ হয়, অর্থাৎ θ1 প্লাস θ2 ইকুয়াল টু 90 ডিগ্রি যদি হয়, ক্লিয়ার? কি বললাম, θ1:θ2 যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে বার করতে হবে। দেখো তাহলে θ2 ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি মাইনাস θ1। ইয়েস আর নো? তাহলে দেখো কন্ডিশনটা ভালো করে বুঝবে বিষয়টা, যে θ1 এর ক্ষেত্রে, আমরা θ1 এর ক্ষেত্রে বার করছি, θ1 এর ক্ষেত্রে। ওকে, তাই θ1 এর ক্ষেত্রে উড্ডয়নকাল, কি কাল? উড্ডয়নকাল। কি কাল? উড্ডয়নকাল। তাহলে সেখানে টি দ্বারা রিপ্রেজেন্ট করে, তাহলে T1 দিলাম এখানে। তাহলে সেক্ষেত্রে কত হবে 2u sin θ1/g। আর θ2 এর ক্ষেত্রে কত হবে? θ2 এর ক্ষেত্রে হবে উড্ডয়নকাল, উড্ডয়নকাল T2 ইকুয়াল টু কত হবে 2u sin 90 ডিগ্রি মাইনাস θ1। ওকে, বাই কত g, তাহলে কত হচ্ছে 2u sin, এখানে cos হয়ে যাবে, কি হয়ে যাবে cos, কত আসবে θ1 বাই g, কত আসবে বাই g আসবে। ইয়েস আর নো? তাহলে দেখো T1 মানে এটা পেলাম, T2 মানে এটা পেলাম, দিয়ে এখান থেকে আমরা কি কি বার করব? এখানে আমরা এই T1:T2 বার করব। কি বার করব? T1:T2। ওকে, T1:T2 বার করব, ভালো করে বুঝবে। তাহলে কেস 1, কেস 1 কি বার করব? T1/T2। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 2u sin θ1/g, এটা কি হবে 2u কি আসবে cos θ1/g। দেখো u/g কেটে গেল, তাহলে আসছে কি sin θ1/cos θ1, তাহলে কি আসছে tan θ1। তাহলে T1/T2 ইকুয়াল টু কত হবে? T1/T2 ইকুয়াল টু tan θ1। অর্থাৎ কোনো একটা যদি, কোনো একটা ধরো সাপোজ কোনোটা একটা যদি, এটা যদি একটা 30 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি, তাহলে কি এরা পরস্পর পূরক কোণ, তাই না? এটা 30 ডিগ্রি 60 ডিগ্রি যদি পরস্পর পূরক কোণ হয়, তাহলে T1:T2 কত হবে? তাহলে tan 30 ডিগ্রি মান বসিয়ে দিলেই হবে। tan 30 ডিগ্রি মান কত বলো? tan 30 ডিগ্রি মান কত? tan বলো প্রত্যেককে, tan 30 ডিগ্রি মান কত? ওয়ান বাই রুট থ্রি। কত হবে? 1/√3 হবে। কি বললাম বুঝতে পেরেছো? 1/√3। তাহলে এটা কত হবে? 1/3। তাহলে T1:T2 ইকুয়াল টু কত হবে? T2 1:√3 হয়ে যাবে। কত হয়ে যাবে? 1:√3। এইরকম কন্ডিশন থাকে, কি বললাম বুঝতে, শর্টকাটে চলে আসবে। যদি এটা মানে পরস্পর পূরক কোণ হয়, একটা যদি, হ্যাঁ ভেরি গুড, একটা যদি 30 ডিগ্রি হয়, একটা যদি 60 ডিগ্রি হয়, এটা পরস্পর 90 ডিগ্রি, তাই না? কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এটা পরস্পর পূরক কোণ। কি
কি হবে, পরস্পর পূরক কোণ হবে। তাই পরস্পর যদি পূরক কোণ হয় তাহলে সেক্ষেত্রে ডাইরেক্ট আমরা অত ক্যালকুলেশন করতে যাব না, তাই tan 30 ডিগ্রি মান বসিয়ে দেবো। ওকে, থিটা যেটা প্রথম যেটা থাকবে, যদি 45 ডিগ্রি হয় তাহলে সেম টু সেম হয়ে যাচ্ছে, T1 = T2 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ফর্মুলা ঠিক আছে। তাহলে কেস 1 এর ক্ষেত্রে বুঝতে পারছো, তাহলে T1 = T2 এর মান কত হবে আমাদের বলো, tan θ = 1। ওকে, tan θ 1:1 বা এভাবে লিখি, এই কন্ডিশনের ক্ষেত্রে এটার ক্ষেত্রে লিখি, তাহলে 1:√3 হবে। কি হবে, 1:√3। তাহলে আমাকে এই বিষয়টা মনে রাখতে হবে পরীক্ষার ক্ষেত্রে। কি বলো, বুঝতে পেরেছো? এই যে বিষয়টা, এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এখানে সহজেই আমরা মানটা বার করতে পারবো। মনে থাকবে। কেস 2, কেস 2 বলছে যে কি, কেস 2 বলছে যে গুণফল কত হবে, ওই যে T1 আর T2 কত হবে গুণফলটা, তাহলে 2u sin θ1 বাই কত হবে g ইন্টু 2u cos θ1 বাই কি হবে, g হবে। তাহলে দেখো আমরা একটু ক্যালকুলেশনটা ভালো করে করি। দেখো 2/g আমরা এভাবে লিখছি, সাজাচ্ছি, 2u/g, u গুণ করলে u স্কয়ার, আর sin থিটা এখানে 2টা নিলাম এক্সট্রা, ওকে, একটা 2 পড়ে আছে, cos θ বাই কি হবে, g। তাহলে 2/g ইন্টু ইউ স্কোয়ার, এটা কি হবে, সাইন 2θ বাই কি হবে, জি হবে। এটার মান কি, এটার মান আর দ্বারা রিপ্রেজেন্ট করে, কি দ্বারা, প্রক্ষেপ সীমা দ্বারা রিপ্রেজেন্ট করে। কি দ্বারা করে, প্রক্ষেপ সীমা দ্বারা রিপ্রেজেন্ট করে। তাহলে দেখো 2/g ইন্টু আর হচ্ছে, তাহলে T1 ইন্টু T2 সমান কি হবে, T1 = T2 হবে 2r/g হবে। এটাও পরীক্ষায় কোশ্চেন দেবে। ওকে, কি বলেন, বুঝতে পেরেছো? এটা পরীক্ষায় কোশ্চেন দেয়। তাই T1 = T2 সমান কত হবে, 2r/g হবে। কত হবে, 2r/g। ওকে, তাহলে কি বলছে, একটা কোণ যদি 30 ডিগ্রি আর একটা কোণ যদি 60 ডিগ্রি মানে হয়, মানে অর্থাৎ পরিপূরক হয়, মানে পরিপূরক যদি হয়, তাহলে তাদের সময়ের যে মান হবে, অর্থাৎ উড্ডয়নকালের যে মান হবে, তাদের গুণফল কি হবে, সেটা হচ্ছে 2r/g হবে। কত হবে, 2r/g হবে। মনে থাকবে। এইটুকুন বুঝতে পেরেছো কিনা বলো প্রত্যেককে। তারপর আমি একটা নতুন টপিকে যাচ্ছি। এরকম বুঝতে পেরেছো কিনা বলো প্রত্যেককে। এক মিনিট ওয়েট, একটা তোমাদের কোশ্চেন দিই আমি। এক মিনিট ওয়েট। দেখো এই কোশ্চেনটা দেখো প্রত্যেকে, এটা আবছা হয়েছে, হ্যাঁ, কোশ্চেনটা কিছু মনে করো না।
বলো প্রত্যেক কত হবে এটা? আর একটা কোশ্চেন দিচ্ছি, দুটো কোশ্চেন দিচ্ছি তোমাদের। বলো এটা কোশ্চেন অ্যান্সারটা কত হবে বলো প্রত্যেককে। কাজী বলছে এ, মনীষা বলছে বি, অমিত বলছে বি। বলছে ফর এ গিভেন ভেলোসিটি এ প্রজেক্টাইল হ্যাজ দ্য সেম রেঞ্জ আর for two angle of projection t1 and t2 are the time of flight in the two cases, then t1 এই অপশন বলছে t1 into t2 proportional to r, b অপশন বলছে t1 into t2 proportional to r square, c অপশন বলছে t1 is to t2 t1 t2 proportional to 1 by r square, d অপশন বলছে t1 t2 proportional to 1 by r। দেখো একটু আগে করলাম, একটু আগেই করলাম, তাহলে কি হবে এখানে? কে বলো প্রত্যেককে। এই দেখ সদ্য করেছি। তাহলে দেখো আমরা এখানে পার করলাম কি t1 is t1 into t2 equal to 2 by gr। তাহলে এখানে আমরা t1 into t2 প্রপোর্শনাল টু কি বলতে পারি আর, তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন। কত নম্বর অপশন? এ নম্বর অপশন হবে সঠিক অ্যান্সার। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশন। কত নম্বর অপশন? এ নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। এই টাইপের কোশ্চেন দেবে তোমাকে। সেখানে θ1 θ2 বিভিন্ন অ্যাঙ্গেল হতে পারে, এখানে না এখানে বলে দিইনি যে পরিপূরক অ্যাঙ্গেল। ওকে, θ1 θ2 হলেও সেক্ষেত্রে প্রযোজ্য, ওখানে করে নেওয়া যায়। ওকে, টুয়েলভ বুঝতে পেরেছো? যেহেতু এখানে রেঞ্জ সমান বলছে, আমি তোমাকে বিস্তারিত ব্যাপারটা বলে দিচ্ছি। দেখো এই কন্ডিশনটা কেন আমরা ডাইরেক্ট করলাম, এখানে তো পরিপূরক কথাটা উল্লেখ করে নিই কেন, তাহলে দেখো আমাদের রেঞ্জ সমান বলে দিচ্ছে। রেঞ্জ মানে কি? রেঞ্জ ইকুয়াল টু ইউ স্কোয়ার, ভালো করে বুঝি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি আছে, তাই না? রেঞ্জটা আমি এখনো করাইনি, যেহেতু দুটো ক্ষেত্রে আর ওয়ান ইকুয়াল টু আর টু, তাহলে এখানে আমরা থিটা ওয়ান দিলাম, কি দিলাম? থিটা ওয়ান দিলাম। তাহলে দেখো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা ওয়ান বাই জি, এটা হবে কত? ইউ স্কোয়ার সাইন 2 থিটা 2 বাই জি। এই পার্টটা কেটে গেল। তাহলে দেখো আমাদের কি আসছে? আমাদের সাইন 2 থিটা 1 ইকুয়াল টু সাইন কি আসছে? 2 থিটা 2, তাই না? তাহলে দেখো ভালো করে বুঝবে, আমরা এটাকে লিখতে পারি ভাবে সাইন 2 থিটা 1 ইকুয়াল টু সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা 2। তাহলে দেখো 2 থিটা 1 ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কি হবে? 2 থিটা 2। তাহলে আমাদের আসছে কত? এখানে থিটা 1 ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা 1। ওকে, কি বলেন? বুঝতে পেরেছো? এই পার্টটা এভাবে ক্যালকুলেশন করে থিটা 1 ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা 1 করা যায়। ক্লিয়ার? কি বলেন? বুঝতে পেরেছো? তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশন। আর একটা কোশ্চেন তোমাদের দিচ্ছি, এখানে আমার পেজটা নেই, আমি পেজটা কপি করে নিচ্ছি। দেখো চলো, একটা কোশ্চেন
two objects are projected at angle theta and 9 degree minus theta to the horizontal with the same speed. The ratio of their maximum vertical height, maximum distance মানে হাইট দিয়ে কোশ্চেন দিচ্ছে, এটা কি দিয়ে দিয়েছে, হাইট দিয়ে কোশ্চেন। তাহলে কোনটা হবে বলো, প্রত্যেককে হাইট দিয়ে কোশ্চেন দিচ্ছে। এটা প্রথম সে হাইট দিয়ে সূত্র করতে হবে, হাইটের সূত্র ফেলতে হবে। H1:H2 বার করতে হবে। এখানে কি বলো বুঝতে পেরেছো, H1:H2 বার করতে হবে। একটা থিটা দিচ্ছে আর 90 ডিগ্রি মাইনাস থিটা দিচ্ছে। কেউ কিছু বললে আমি বুঝতে পারবো না, একটু কমেন্ট সেকশনে, কারণ হচ্ছে আমি একটু অন্য জায়গায় গিয়েছি। বলো কি হবে। Two objects are projected at an angle theta1 and theta 90 degree minus theta to the horizontal with the same speed. The ratio of their maximum vertical height. বলো এটা কি হবে। এ অপশন বলছে 1:tan থিটা, বি অপশন বলছে 1:1, সি অপশন বলছে বি অপশন বলছে tan স্কয়ার থিটা 1:1, সি অপশন বলছে 1:1, ডি অপশন বলছে tan থিটা 1:1। বলো কি হবে এটা। বলো পরপর বলো। এটাকে উচ্চতা দিয়ে ফর্মুলা ফেলো, উচ্চতা ফর্মুলা ফেলো। ইকবাল বলছে বি, বাকিরা বলো। সুশোভন বলছে এ 1:tan থিটা। চলো বাকিরা বলো। অমিত বলছে বি। দেখো আমাদের ছিল কি, আমাদের হাইট নির্ণয় করার সূত্র কি ছিল, হাইট নির্ণয় করার আমি এখানে করছি, হ্যাঁ অ্যান্সারটা। হাইট নির্ণয়ের সূত্র ছিল H=u² sin স্কয়ার থিটা বাই জি, তাই না, ইয়েস আর নো। তাহলে দেখো আমাদের কি বলেছে, সেম ভেলোসিটি বলেছে। তাহলে কেস 1 এর ক্ষেত্রে, কেস 1 সেক্ষেত্রে কত হবে, ইউ স্কয়ার লিখলাম আমি শুধু, তাহলে কি হবে এখানে H প্রপোর্শনাল টু কি হবে, H প্রপোর্শনাল টু sin স্কয়ার থিটা হবে, তাই না। তাহলে এখানে কি হবে sin স্কয়ার থিটা 1, আর H2 সমান কত হবে, H2 হবে sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা 1, ইয়েস আর নো। তাহলে ভাগ করে দিলাম, এটাও কি হলো ভাগ করে দিলাম। তাহলে কি আসছে আমাদের, আসছে দেখো sin স্কয়ার থিটা 1 বাই কি আসছে, বাই আমাদের cos স্কয়ার থিটা 1, তাহলে এটা সমান কি আসছে tan স্কয়ার থিটা। তাহলে H1 বাই H2 সমান tan স্কয়ার থিটা, অথবা আমরা লিখতে পারি H1 বাই H2 ইকুয়াল টু tan স্কয়ার থিটা বাই 1, অর্থাৎ H1:H2 ইকুয়াল টু tan স্কয়ার থিটা 1। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি, সঠিক অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশন। কত নম্বর অপশন, বি নম্বর অপশন। ওকে, আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কি বি নম্বর অপশন। বুঝতে পেরেছো, ভেরি গুড অমিত, ইকবল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশন। ক্লিয়ার, ইয়েস 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 কাজী, ভেরি গুড। এবার আরেকটা কন্ডিশন, তুমি মান টান দিয়ে সেটা আলাদা ব্যাপার, কি বললাম বুঝতে পেরেছো। মান টান ধরো তুমি বেগের মান এমন একটা কন্ডিশন বার করলে, বেগের মান তারপর হচ্ছে তোমার অ্যাঙ্গেলের মান, এমন একটা সিচুয়েশন করলে সেখানে মানটা একই আসতে পারে, কিন্তু যদি পরিপূরক হয় তাহলে সে রেঞ্জ কি হবে, একই আসবে, কি বললাম বুঝতে পেরেছো। পরিপূরক হলে রেঞ্জ একই আসবে।
চলো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো? ক্লিয়ার? আজকের যেটুকুনি ক্লাস করালাম বুঝতে পেরেছো কিনা বলো প্রত্যেককে? তারপর আমি বলছি।